হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমরা জানো আমরা কয়েকদিন ধরে এসএসসি সিএইচএসএল 2024-এর যে এক্সামটা হয়েছিল, তো সেই এক্সামের যে সকল প্রশ্নপত্রগুলো এসেছিলো, তো সেই প্রশ্নপত্রগুলো নিয়েই আমরা আলোচনা করছি। একটা শিফট ওয়াইজ আমরা আলোচনা করছি। তো আজকে 29 নম্বর শিফট, অর্থাৎ জিকে ক্লাস আজকে আমাদের 29 নম্বর ক্লাস হবে, যেখানে 10/7/2024 10/7/2024 এক্সামটা হয়েছিল ফার্স্ট শিফটে। 10/7/2024 ফার্স্ট শিফটে যে এক্সাম হয়েছিল, সেই এক্সামের যে জেনারেল নলেজের কোশ্চেনগুলো ছিল, 25খানা কোশ্চেন, সেগুলো নিয়েই আজকে আলোচনা করব, যেগুলো তোমাদের এসএসসির সকল এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। এসএসসি তোমরা যে কোনো এক্সাম দিতে যাও না কেন, তার সঙ্গে আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডি, এই সকল এক্সামের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু কমন আসবেই আসবে পরীক্ষায়, এখান থেকে কোশ্চেন অবশ্যই তোমরা কমন পাবে, কেননা এখানে আমরা এক্সট্রা ডিটেলস দিয়ে ক্লাসগুলো করিয়ে থাকি। আর তোমরা যারা আমাদের টেলিগ্রামে জয়েন করোনি, তো অবশ্যই বলবো টেলিগ্রামে জয়েন করে যাও। সেখানে বিভিন্ন রকম ইনফরমেশান তোমরা ওখানে পেয়ে যাবে, বিভিন্ন নোটস, ইম্পর্টেন্ট ইনফরমেশান আমাদের টেলিগ্রামেই দেওয়া হয়। এছাড়া তোমরা এই এমটিএস যদি প্রিপারেশান নাও, তো এমটিএসের জন্য 4খানা পিডিএফ স্পেশালি তৈরি করা হয়েছে, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্র্যাটেজি, ইংলিশ। এই 4খানা পিডিএফ নিতে পারো, পুরো ফুল কম্বো, যার প্রাইস পড়বে 199 টাকা। 199 টাকায় 4খানা পিডিএফ পেয়ে যাবে। আর না হলে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স যেন প্রত্যেকটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তো কারেন্ট অ্যাফেয়ার্স 2024-এর ফুল কারেন্ট অ্যাফেয়ার্স রাখা রয়েছে। জিকে রয়েছে, জিকে এমটিএস 2019 থেকে 24 যে এক্সাম হয়েছিল, সেই এক্সামের যে কোশ্চেনগুলো এসেছিলো 6200+ এমসিকিউ, তারই সঙ্গে এক্সট্রা ডিটেলস সহ এই জিকে পিডিএফটা তৈরি করা হয়েছে। তো এইগুলো কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো এক্সামের জন্য। জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা যেই এক্সাম দিতে যাও না কেন, এই পিডিএফ দুটো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাই যদি তোমরা এই 4খানা পিডিএফ নিতে চাও, তো অবশ্যই 6294528484 এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে, এখানে হাই লিখে মেসেজ করো, ঠিক আছে? তো চলো এবার শুরু করি আজকের ক্লাসের প্রথম কোশ্চেন কী রয়েছে দেখে নাও। নিচের কোন রাজ্যে সাঁচি স্তূপ ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানটি অবস্থিত? সাঁচি স্তূপ ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান, সাঁচি স্তূপ কোন রাজ্যে রয়েছে? তো এটা রয়েছে মধ্যপ্রদেশ অপশান নাম্বার 1 সঠিক অ্যান্সার। তো এই ধরনের কোশ্চেন জানো তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম আগে দিয়েছো, তো এই ধরনের কোশ্চেন কিন্তু বিভিন্ন এক্সামে আসতে দেখেছো। যারা নতুন রয়েছে তোমরা দেখে নাও, এই ধরনের কোশ্চেন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখো। 2 নম্বর কোশ্চেনটা দেখো, আকবর সম্পর্কে নিচের কোন উক্তিটি সত্য? 3টে উক্তি এখানে দিয়ে দিয়েছে। তিনি মনসবদারি ব্যবস্থা চালু করেন, তিনি বিজাপুর রাজ্যকে পরাজিত করেন এবং তার সাম্রাজ্যে একীভূত করেন, আর তিনি ফতেপুর সিক্রিকে তার রাজধানী করেন। 3টে তথ্য রয়েছে। এই 3টে তথ্যের মধ্যে কোন উক্তিগুলো সঠিক, সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো দেখো, বলো দেখি কোনটা সঠিক হতে পারে। না, 1 আর 3 এই দুটো কিন্তু সঠিক রয়েছে, যে তিনি মনসবদারি ব্যবস্থা চালু করেন এবং তিনি ফতেপুর সিক্রিকে তার রাজধানী করেন। দুটো তথ্য ভালো করে মনে রাখো, কিন্তু 2 নম্বর তথ্যটা ভুল রয়েছে। এই যে রয়েছে না, তিনি বিজাপুর রাজ্যকে পরাজিত করে এবং তার সাম্রাজ্যে একীভূত করেন, এই তথ্যটা ভুল। কেননা এটা সঠিক কী হবে না, তিনি ফতেপুর সিক্রিকে তার রাজধানী করেছিলেন, কিন্তু জলের অভাবে কারণে তার জলের অভাবে তা ত্যাগ করেছিলেন, ঠিক আছে? বিজাপুর রাজ্যকে পরাজিত করে ফতেপুর সিক্রিকে রাজধানী তৈরি করে, কিন্তু তার এই সাম্রাজ্যটা একীভূত করেনি তার সঙ্গে, তিনি সেটাকে ত্যাগ করেছিলেন জলের অভাবে। 3 নম্বর কোশ্চেন দেখো, রুক্মিণী দেবী অরুণ্ডলে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এসএসসি এক্সামের জন্য। এসএসসির সকল এক্সামের জন্য এই নামটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। রুক্মিণী দেবী অরুণ্ডলে কোন শিল্পরূপের সাথে যুক্ত? চিত্রকলা, ভাস্কর্য, নৃত্য, না হচ্ছে একেটি মোহনবাগান? সঠিক অ্যান্সার হয়ে যাবে নৃত্য। তিনি একজন নৃত্যশিল্পী রুক্মিণী দেবী অরুণ্ডলে, ভালো করে মনে রাখো। রুক্মিণী দেবী অরুণ্ডলে কোন নৃত্যের সাথে যুক্ত, এইভাবে কোশ্চেন আসে না, তিনি একজন ভারতনাট্যম নৃত্যশিল্পী, ভারতনাট্যম, ঠিক আছে? ভারতনাট্যম নৃত্যের জন্য কিন্তু তিনি বিখ্যাত, এবং মাদ্রাজে
কলাক্ষেত্র ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন মাদ্রাজ, যেটা বর্তমানে চেন্নাই। এছাড়া রুক্মিণী দেবী অরুণ্ডালে ভারতীয় ইতিহাসের রাজ্যসভার সদস্য হিসাবে মনোনীত প্রথম নারী। রাজ্যসভা সদস্য হিসাবে মনোনীত প্রথম নারী হলেন রুক্মিণী দেবী অরুণ্ডালে। এছাড়া তিনি ভারতের একটা সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মভূষণও পেয়েছিলেন, এটাও মনে রাখবে। এরপরে চলে যাও 4 নম্বরে, জাতীয় ক্রীড়া দিবস ড্যাশের জন্মদিনে পালিত হয়। কার জন্মদিনে জাতীয় ক্রীড়া দিবস পালিত হয়? এই কোশ্চেনটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সঠিক অ্যান্সার হয়ে যাবে মেজর ধ্যানচাঁদ। মেজর ধ্যানচাঁদ, যাকে কী বলা হয়? হকির জাদুকর, তাই কি না? মেজর ধ্যানচাঁদ ছিলেন একজন ভারতীয় ফিল্ড হকি খেলোয়াড়। এটাও আসে, মেজর ধ্যানচাঁদ কোন খেলার সাথে যুক্ত? তো হকি খেলার সাথে যুক্ত। এনাকে হকির জাদুকর বা হকির উইজার্ড হিসেবে পরিচিত ছিলেন। তিনি 1928, 1932, 1936 সালে 3টে অলিম্পিকে স্বর্ণপদক অর্জন করেছেন। এছাড়া 1956 সালে ভারতের 3য় অসামরিক সম্মান পদ্মভূষণও পেয়েছিলেন। তারপরে দেখো 5 নম্বর, নিম্নলিখিত মৌলিক অধিকারগুলির মধ্যে কোনটি ভারতীয়দের পাশাপাশি বিদেশিদের জন্য উপলব্ধ? ভারতীয়দের পাশাপাশি বিদেশিদের জন্য উপলব্ধ কোন মৌলিক অধিকার? সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষার অধিকার। প্রাথমিক শিক্ষার অধিকার সেটা বিদেশিদের জন্য উপলব্ধ। 6 নম্বর, কোন সালে ভারতে জাতীয় মানবাধিকার কমিশন প্রতিষ্ঠিত হয়? ভারতে জাতীয় মানবাধিকার কমিশন প্রতিষ্ঠিত হয় কত সালে? না 1995। 1995 সালে, 1995 মনে হয় তো না, 1993 হবে, তাই তো? 93 হবে তো, সেটাই তো মনে হচ্ছে 1993, অবশ্যই 1993 হবে। 7 নম্বর দেখো, নিম্নলিখিত বিষয়টি বিবেচনা করুন। ভারতের অভিবাসনের জন্য নিম্নলিখিত কোন কারণগুলিকে মূল কারণ হিসেবে বিবেচনা করা যেতে পারে? শ্রম চাহিদা, প্রাকৃতিক দুর্যোগ, মানবাধিকার ও নাগরিক অধিকারের সুরক্ষা, উচ্চ ব্যয় ও জীবনযাত্রার মান। সঠিক অ্যান্সার কী হবে? না সঠিক অ্যান্সার হবে 1, 3 আর 4। মানে যে বিবৃতিগুলো রয়েছে এই বিবৃতিগুলোর মধ্যে 1, 3, 4 এইগুলো হবে। তাহলে অপশান নাম্বার কত? 3, যেটা সেটা সঠিক অ্যান্সার। মূল কারণ হিসেবে বিবেচনা করা যেতে পারে, সেটা কোনটা? না শ্রম চাহিদা, মানবাধিকার ও নাগরিক অধিকারের সুরক্ষা, আর হচ্ছে উচ্চ ব্যয় ও জীবনযাত্রার মান। 8 নম্বর দেখো, আন্তর্জাতিক হকি ম্যাচের সময়কাল কত? আন্তর্জাতিক হকি ম্যাচের সময়কাল 60 মিনিট। 60 মিনিট সময় হয়ে থাকে। ভারতের সঙ্গীত সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি ভুল? ভুলটা খুঁজতে হবে আমাদের। ভুলটা কোনটা? না অপশান নাম্বার 4 যেটা রয়েছে, কি রয়েছে? না হচ্ছে কামাইচা। কামাইচা বাদ্যযন্ত্রটি মূলত মণিপুরের মঙ্গোলিয়ার সম্প্রদায় তাদের গানের জনপ্রিয় অনুষঙ্গ হিসেবে ব্যবহার করে। তো এই কথাটা ভুল রয়েছে। তো তার আগে সঠিকগুলো আগে দেখে নাও। ভারতের সঙ্গীত সম্পর্কে যে সঠিক বিবৃতি যেগুলো, সেগুলো আগে দেখে নাও। কী রয়েছে প্রথমে? না টালা হলো সময়ের এককের একটা চক্রাকার বিন্যাস। শ্রুতি হলো পরিমাপের একক বা একটি গ্রাম বা স্কেলের মধ্যে বিভিন্ন ধারাবাহিক পিচের মধ্যে ছোট পার্থক্য। আর 3 রয়েছে একটি রাগ একটি উপজাতীয় বা লোকসুর হিসেবে শুরু হয়েছে বলে মনে করা হয়। তাহলে ভুল যেটা রয়েছে সেটা ঠিক কী হবে? না হচ্ছে এই যে কামাইচা। কামাইচা হলো একটি ঐতিহ্যবাহী তারযুক্ত বাদ্যযন্ত্র যা মূলত মঙ্গোলিয়ার সম্প্রদায়ের সাথে যুক্ত, তবে এটি মণিপুরের থেকে নয়, রাজস্থান থেকে উদ্ভূত। ঠিক আছে, অপশানে মণিপুর ছিল, তো সেটা মণিপুর হবে না, রাজস্থান থেকে উদ্ভূত হবে। এরপরে দেখো 10 নম্বর, হিমালয়ের সবচেয়ে বাইরের রেঞ্জকে ড্যাশ বলা হয়। হিমালয়ের সবচেয়ে বাইরের যে রেঞ্জ, সেটাকে কী বলা হয়? না সেটাকে বলা হয় শিবালিক। শিবালিক রেঞ্জ বলা হয়।
তোমরা যারা এখনও ক্লাসটাকে লাইক করোনি তো অবশ্যই বলবো, যদি ক্লাসটা ভালো লেগে থাকে এই ধরনের এইরকমই এক্সট্রা ডিটেলস সহ এইভাবে ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বলবো ক্লাসটাকে লাইক করে ফেলো, তার সঙ্গে পারলে বন্ধুদের মাঝে শেয়ার করো। এছাড়া চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো। এই ধরনের গুরুত্বপূর্ণ জিকে ক্লাস এইভাবে এক্সট্রা ডিটেলসও আমাদের চ্যানেলে পেয়ে যাবে, তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এবার দেখো 11 নম্বর কোশ্চেন, নিচের কোনটি ভারতের জাতীয় বিনিয়োগ ও উৎপাদন অঞ্চলের বৈশিষ্ট্য নয়? ভারতের জাতীয় বিনিয়োগ ও উৎপাদন অঞ্চলের বৈশিষ্ট্য নয় বলেছে। তো সেটা হচ্ছে এটি এনআইএমজেড প্রতিষ্ঠার জন্য ন্যূনতম 10,000 হেক্টর এলাকা নির্ধারণ করে। তো এটা ভুল, এটা হবে না, 10,000 নয়, প্রায় ওই 50,000-এর মতো হবে, ঠিক আছে। এছাড়া বাকি ঠিক যেগুলো বৈশিষ্ট্য যেগুলো রয়েছে, এনআইএমএইচ এর কার্যকারিতা দেখাশোনা করার জন্য একটা বিশেষ উদ্দেশ্যমূলক যানবাহন গঠন করা হবে। রাজ্য সরকার বিদ্যুৎ সংযোগ, জল ও অন্যান্য পরিকাঠামোগত সুবিধা প্রদান করবে। আর এনআইএমজেড এর জন্য প্রস্তাবিত মোট জমির অন্তত 30% উৎপাদন ইউনিটের জন্য ব্যবহার করা হবে। এরপরে দেখো 12 নম্বর কোশ্চেন, এমএস ওয়ার্ডে মেনু বারের নিচের আইকন থেকে কোন আইকনটি সাধারণত বর্তমান নথি সংরক্ষণ করতে ব্যবহৃত হয়? এমএস ওয়ার্ড মেনু বারের নিচের আইকন থেকে কোন আইকনটি সাধারণত বর্তমান নথি সংরক্ষণ করতে ব্যবহৃত হয়? তো সেভ এজ দেন তো সংরক্ষণ হয়, কিন্তু ওই যে আইকনটা থাকে না একটা, সেই আইকনটা কি বলো দেখি, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় ফ্লপি ডিস্ক আইকন থাকে, তো সেখানে ক্লিক করলেও সংরক্ষণ করা যায়। তারপরে দেখো 13 নম্বর, কোন বিপ্লবী সংগঠন 1928 সালে নয়াদিল্লির ফিরোজ শাহ কোটলায় প্রতিষ্ঠিত হয়েছিল? কোন বিপ্লবী সংগঠন? সেটা হচ্ছে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন। এখান থেকে কিছু তথ্য অবশ্যই জানতে হবে। কি না, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন দিল্লিতে ফিরোজ শাহ কোটলায় ধ্বংসাবশেষে একটি ঐতিহ্যবাহী সভায় হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন HRE সেপ্টেম্বর মাসে 1928 সালে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন রূপান্তরিত হয়। প্রথমে HRA ছিল, তারপরে HSRA হয়েছে, ঠিক আছে, ইম্পর্টেন্ট, মনে রাখো। চন্দ্রশেখর আজাদের নেতৃত্বে HRA-র নাম পরিবর্তন করে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন অর্থাৎ HSRA করা হয়। তার সঙ্গে মনে রাখো হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন 1924 সালের অক্টোবরে কানপুরে রামপ্রসাদ বিসমিল, যোগেশচন্দ্র চ্যাটার্জি এবং শচীন সান্যালের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, যার লক্ষ্য ছিল কি না, উপনিবেশবাদী সরকারকে উৎখাত করে তার জায়গায় সংযুক্ত রাষ্ট্রের ফেডারেল রিপাবলিকান অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা করা, যার মূল নীতি হবে প্রাপ্তবয়স্ক ভোটাধিকার। ঠিক আছে, তো এই তথ্যগুলো ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে এগুলোকে মনে রাখতে হবে তোমাদের। কিন্তু সব জায়গায় এই সকল এক্সট্রা নোটস এইভাবে ডিটেলস তোমরা কিন্তু সব জায়গায় পাবে না। তোমরা যদি বই কিনেও পড়ো কোনো বই, তাহলে এরকম কিন্তু এক্সট্রা ডিটেলস পাবে না, ঠিক আছে। এরকম ফ্রিতে তো ইউটিউবে তো কোথাও পাবে না, যদি পেড ব্যাচ নাও কোথাও, তো সেখানে পড়াতে পারে। 14 নম্বর কোশ্চেন দেখো, নিচের কোনটি পাবলিক পণ্যের উদাহরণ? পাবলিক পণ্য, প্রতিরক্ষা আর ঘর, এদের মধ্যে পাবলিক পণ্য কোনটা? তো এখানে শুধুমাত্র প্রতিরক্ষা, যেটা একটা পাবলিক পণ্যের মধ্যে পড়ে। 15 নম্বর দেখো, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কোন ব্যক্তিকে দ্বিতীয় জাতীয় বিচারিক বেতন কমিশনের চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছিল? বিচারপতি পিভি রেড্ডিকে। উচ্চতর বিচার বিভাগের বিচারকদের জন্য বেতন কাঠামো পরীক্ষা করা এবং সুপারিশ করার জন্য 2010 সালে বিচারপতি পিভি রেড্ডিকে দ্বিতীয় জাতীয় বিচার বিভাগীয় বেতন কমিশন NJPC চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছিল, ঠিক আছে।
প্রথম জাতীয় বিচার বিভাগীয় বেতন কমিশন 1996 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, আর দ্বিতীয় যেটা 2010 সালে গঠিত হয়েছিল। এরপরে দেখো 16 নম্বর, নিম্নলিখিত কোন রাজ্যটি বিজয়া দশমী উৎসবের জন্য বিখ্যাত, যা দুর্গাপূজার সমাপ্তি চিহ্নিত করে? তো দুর্গাপূজা সমাপ্তি বিজয়া দশমী, তো সেটা অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গ হয়ে যাবে। তো পশ্চিমবঙ্গে যারা রয়েছে তো অবশ্যই সবাই অ্যান্সার করে দিতে পারবে, খুবই খুবই সহজ একটা কোশ্চেন পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদের জন্য, অন্যান্য স্টেটের জন্য নয়, তাদের একটু কঠিন হলেও হতে পারে। 17 নম্বর কোশ্চেন দেখো, তীর চিহ্ন এবং মাউস ক্লিক ব্যবহার করা ছাড়াও মাইক্রোসফট ওয়ার্ডে টেবিলের চারপাশে ঘোরাফেরা করার জন্য অন্য কোন পদ্ধতি ব্যবহার করা যেতে পারে? তো মাউস ঘুরিয়ে মাউস ক্লিক করে তীর চিহ্ন করতে পারি। এছাড়া আর কি কীভাবে না, এন্টার কি টিপে বা স্ক্রোল হুইল ব্যবহার করে, স্ক্রোল হুইল যে হয় মাউসের মধ্যে সেটা, বা হচ্ছে এন্টার টিপে আমরা উপর নিচে এদিক সেদিক করতে পারি, উপর নিচ করতে পারি, নিচ করতে পারি, তো ঠিক না? কম্পিউটার অবশ্যই তোমাদের যারা সিএইচএসএল এক্সাম দেবে তোমাদের জন্য কিন্তু কম্পিউটার ইম্পর্টেন্ট রয়েছে। কম্পিউটার ভালো করে কম্পিউটারের কোশ্চেনগুলো পড়ে যাও, ঠিক আছে? 18 নম্বর কোশ্চেন দেখো, বিখ্যাত ভাতখণ্ডে সঙ্গীত প্রতিষ্ঠান কোথায় অবস্থিত? বিখ্যাত ভাতখণ্ডে সঙ্গীত প্রতিষ্ঠান এটা কোথায় রয়েছে? এটা রয়েছে লখনৌতে রয়েছে। ভাতখণ্ডে সঙ্গীত ইনস্টিটিউট উত্তরপ্রদেশের লখনৌতে অবস্থিত। প্রতিষ্ঠানটি বিখ্যাত সঙ্গীতজ্ঞ পণ্ডিত বিষ্ণু দিগম্বর পালুস্কার কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল এবং পণ্ডিত বিষ্ণু নারায়ণ ভাটখান্ডের নামে নামকরণ করা হয়েছিল, যিনি শাস্ত্রীয় সঙ্গীতের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। এরপরে দেখো 19 নম্বর, কোন সালে ভোপাল গ্যাস দুর্ঘটনা হয়েছিল? ভোপাল গ্যাস দুর্ঘটনা, এটা সমস্ত এক্সামে এই ধরনের কোশ্চেন কিন্তু আসে। তো সেটা হচ্ছে 1984 সালে ভোপাল গ্যাস দুর্ঘটনা হয়েছিল। রাতে হয়েছিল 1984 সালে 2-3 ডিসেম্বর, ভোপাল মধ্যপ্রদেশ ভারতে ঘটেছিল। এটি ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেড ইউসিআইএল কীটনাশক কারখানা থেকে মিথাইল আইসোসায়ানাইড, এটাও মনে রাখো মিথাইল এমআইসি, এই গ্যাসের অনিচ্ছাকৃতভাবে নির্গত হওয়ার ফলেই ঘটেছিল, ঠিক আছে? তাহলে ভোপাল গ্যাস দুর্ঘটনা কোন গ্যাস না হচ্ছে মিথাইল আইসোসায়ানাইড, এটা মনে রাখতে হবে। 1984 সালে হয়েছিল ভোপাল, মধ্যপ্রদেশের ভোপাল। 20 নম্বর দেখো, নিচের কোন সংশোধনী আইন 21A ধারা সন্নিবেশিত করেছে? 21A সন্নিবেশিত করেছে কোন সংশোধনী আইন? না, সেটা হচ্ছে 86তম সংশোধনী আইন 2002। 86তম, বারবার আলোচনা করি, অনেকবার আলোচনা করেছি। 86তম সংশোধনী আইন 2002। ভারতের সংবিধানের ধারা 21A যুক্ত করা হয়েছিল সংবিধানে 86 সংশোধনী আইন 2002 দ্বারা। 2002 সালের 86তম সংশোধনী আইন শিক্ষার অধিকারকে 6 থেকে 14 বছর বয়সের সকল শিশুদের জন্য মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছিল সংবিধান ধারা 21A যুক্ত করে। এরপরে 21 নম্বর, উত্তরের আকাশে একটি নক্ষত্রমণ্ডলকে 5টা উজ্জ্বল নক্ষত্রের একটা দল দ্বারা সহজেই চেনা যায়, যার সামান্য অনিয়মিত ডব্লিউ আকৃতির গঠন করে, সেটা হচ্ছে কোনটা? না, সেটা হচ্ছে ক্যাসিওপিয়া হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিচের কোন দল ইন্ডিয়ান সুপার লিগ 2022-23 জিতেছে? ইন্ডিয়ান সুপার লিগ ISL 2022-23 জিতেছে এটিকে মোহনবাগান জিতেছিল 2022-23 সালের ইন্ডিয়ান সুপার লিগের ফাইনাল। এটি কার সঙ্গে না হচ্ছে বেঙ্গালুরু এফসির সঙ্গে হয়েছিল, যেখানে প্ল্যান্টি শুট আউটে এটিকে মোহনবাগান কিন্তু জয়লাভ করেছিল। 23 নম্বর দেখো, 1812 সালের কে ধারণাটি বর্ণনা করেছিলেন যে বিভিন্ন গ্যাসের সমান আয়তনের সমান সংখ্যক অণু থাকে? বিভিন্ন গ্যাসের সমান আয়তনের সমান সংখ্যক অণু থাকে, এই ধারণাটি কে দিয়েছিল 1812 সালে? তিনি হচ্ছেন
আমেদিও অ্যাভোগাড্রো, অ্যাভোগাড্রো মনে রাখলেই হবে, অ্যাভোগাড্রো হয়ে যাবে সঠিক অ্যান্সার। 24 নম্বর দেখো, 2রা মার্চ 2023 সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের নিয়োগের বিষয়ে একটা আদেশ জারি করে। এই আদেশ অনুসারে নিম্নলিখিত কোন কোন সংসদের সুপারিশে কমিটি দ্বারা নিয়োগ করা হবে? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 3, প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা এবং ভারতের প্রধান বিচারপতি। আজকের ক্লাসের শেষ কোশ্চেন, 25 নম্বর কোশ্চেন। একটি কার্বোহাইড্রেট শনাক্ত করুন কিন্তু সংজ্ঞার সাথে খাপ খায় না। কার্বোহাইড্রেট শনাক্ত করতে হবে কিন্তু তার সংজ্ঞার সাথে খাপ খাবে না, মিলবে না। সেটা হচ্ছে কোনটা না, সেটা হচ্ছে র্যামনোজ। অপশান নাম্বার 4 সঠিক অ্যান্সার র্যামনোজ। তো এই ছিল মোট আজকে টোটাল 25খানা কোশ্চেন। তো যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই বলবো ক্লাসটা লাইক করে ফেলো। সবাই লাইক করতে পয়সা লাগবে না, সামান্য সময়ে লাইক হয়ে যাবে। তাই সঙ্গে পারলে বন্ধুদের মাঝে শেয়ার করো। তোমাদের যে সকল বন্ধুরা এই সকল কম্পিটিটিভ এক্সামের জন্য, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছে, তাদেরকে অবশ্যই ক্লাসগুলো পাঠাও। তাদেরকে বলো যে এই ক্লাসগুলো যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্যই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র সিএইচএসএল বলে সিএইচএসএল ইম্পর্টেন্ট নয়, সমস্ত এক্সামের জন্যই ইম্পর্টেন্ট রয়েছে এই কোশ্চেনগুলো। আর এবং এখনও তোমরা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, এই ধরনের জিকে ক্লাস পেতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো। তারই সঙ্গে আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। এইখানে যুক্ত হয়ে গেলে বিভিন্ন ইম্পর্টেন্ট নোটস কিন্তু পেয়ে যাবে আমাদের টেলিগ্রামে। তাছাড়া এই যে 4খানা পিডিএফ, তোমরা এমটিএস এক্সাম দিতে যাও না কেন বা যে কোনো এক্সাম দিতে যাও না কেন, তো অবশ্যই এই 4খানা পিডিএফ তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, খুবই গুরুত্বপূর্ণ। তো যদি নিতে চাও তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। পিডিএফ মূল্য রাখা হয়েছে মাত্র 199 টাকা। সবার কথা ভেবেই মূল্যটা রাখা হয়েছে। তার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হাই লিখে মেসেজ করো। লিমিটেড অফার, এটা বেশিক্ষণ থাকবে না। আমরা বলেছি যে এসএসসি এমটিএসের যেদিন ফর্ম বেরোবে সেই দিন থেকেই কিন্তু এই অফারটা বন্ধ হয়ে যাবে। তার জন্য বলছি এই নাম্বারে অবশ্যই মেসেজ করো যদি পিডিএফটা নিতে চাও।